অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। স্যান্ডিকে আমি কোনো অবস্থাতেই আমি ক্ষমা করব না। যে কোনো জিনিস না একটা লিমিট পর্যন্ত মেনে নেওয়া যায়। মরার আগে মরে যাওয়ার থেকে অন্তত মরার আগে যদি একটু নাড়িয়ে দিতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর ভবিষ্যৎ যে প্রজন্ম বা পরবর্তী যে প্রজন্ম না, তাদেরকে না খুঁজে পাওয়া যাবে না। আড়ালে ওভার ফোন অনেকেই ক্ষমা চেয়েছে, মানে কিন্তু আমি পাবলিকের মাঝখানে এক্ষুনি আমি তোমাদেরকে ক্ষমা করতে পারলাম না। কারণ কিনা তোমরা যেটা করেছো সেটা পাবলিকের মাঝখানে করলো। তোমরা যদি মুসলিম ধর্ম যদি গ্রহণ করে থাকো, তাহলে তোমরা মুসলিম ধর্মে বিয়ে করতে পারতে। তুমি হিন্দু রিচুয়ালস মানছো, আবার তোমরা বলছো আমরা মুসলিম ধর্ম গ্রহণ করছি। মানে এটা কত ধরনের অসভ্যতামির জায়গায় চরম শীর্ষে পৌঁছে গিয়েছে। সময় বদলেছে, দিন বদলেছে, মানুষের প্রাত্যহিক জীবনের জীবনযাত্রাও বদলেছে। তবে ফোন তো মানুষের নিত্যসঙ্গী, কিন্তু এই ফোনের মধ্যে আমরা খুলতে যে বিষয়গুলো, যে কন্টেন্টগুলো আমরা দেখি ফেসবুক থেকে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেগুলো কতটা রুচিশীল তা নিয়ে কিন্তু প্রশ্ন সবসময় ওঠে। কিন্তু ছোট থেকে বড় সবাই এই মুঠোফোন কিন্তু জীবনের অন্যতম সঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরেও যে কন্টেন্টগুলো দেখা হয় সেগুলো তাদের শিশু মনে কতটুকু প্রভাব পড়ে তা নিয়ে তো প্রশ্ন ওঠেই। শুধু তাই নয়, যে কন্টেন্টগুলো আমরা প্রাত্যহিক জীবনে, যেগুলো আমাদের সমাজে দাগ কাটে না, সেই কন্টেন্টগুলো আদৌ কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের একজন মহিলা আইনজীবী। এবং শুধু তাই নয়, তাকে প্রতিটা কন্টেন্ট ধরে ধরে কন্টেন্ট ক্রিয়েটারদের নোটিশ পাঠাচ্ছে। এই রকম কুরুচিকর কন্টেন্ট ক্রিয়েটাররা কেন এই কন্টেন্ট ক্রিয়েট করছে সেই বিষয়ে তিনি একমাত্র প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, কার্যত ঘুম উড়িয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের। কি বলছেন, কোন জায়গা থেকে, কোন ভাবনা থেকে তার এই চিন্তা ভাবনা, সরাসরি তার সাথে কথা বলবো। জজবাত 24 বাংলা আপনাকে স্বাগত দিদি। তো আপনি দেখলাম যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, স্যান্ডি সাহা থেকে শুরু করে দীপঙ্কর সহ যারা যারা কুরুচিকর কন্টেন্ট ক্রিয়েট করে, আপনি তাদেরকে নোটিশ পাঠাচ্ছেন কেন? কারণ কিনা কারণ হচ্ছে একটাই, পরিশুদ্ধ করতে হবে। কারণ যে কোনো জিনিস না একটা লিমিট পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু যখন সেটা লিমিট ক্রস করে একটা আনলিমিটেড জায়গায় চলে যায়, তো সেইটা কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতে হবেই, বা কাউকে না কাউকে তো ঘুরে দাঁড়াতে হবেই। তো বিষয়টা যখন মাথার মধ্যে এসেছে, তো তখন ভাবতে শুরু করেছিলাম যে কিছু একটা করতে হবে। সেই মরার আগে মরে যাওয়ার থেকে অন্তত মরার আগে যদি একটু নাড়িয়ে দিতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিচ্ছু না। কারণ কিনা আমাদের এখনকার প্রজন্ম যে রসাতলে তলিয়ে যাচ্ছে, এবার এইটাই যদি এইভাবে চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ যে প্রজন্ম বা পরবর্তী যে প্রজন্ম না, তাদেরকে না খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা যত ভালো স্কুলেই পড়ুক না কেন, আর যত ভালোভাবেই পড়াশোনা করুক না কেন, এন্ড অফ দ্য ডে দেখা যাবে ওরা অ্যাকচুয়ালি তলিয়ে গেল, মানে সেই চোরাবালিতে তলিয়ে গেল, তাদেরকে তুলে মানে ওঠানো আর যাবে না। তো সেই জায়গা থেকে আমার এই কর্মকাণ্ড বলা যেতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি এই যে এই প্ল্যাটফর্মে সমস্ত ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমার একটাই বলার বক্তব্য, তোমরা সমস্ত কিছু ক্রিয়েট করো, তোমাদের কন্টেন্ট নিয়ে কোনো সমস্যা না, কিন্তু তোমরা এমন কিছু ক্রিয়েট করো না যেটা তোমাদের নিজেদের জন্য খারাপ, তোমাদের পরিবারের বাচ্চাদের জন্য খারাপ, তোমাদের আশেপাশের সমস্ত সকল বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সকলের জন্য খারাপ, ওভারঅল আমাদের দেশের জন্য খারাপ। আর আমার মনে হয় একটা সুস্থ নাগরিক হিসাবে যদি দেশের একটু স্বচ্ছতা যদি আনা যায়, কোনোভাবে যদি আনা যায়, কারণ এই যে অপরিচ্ছন্ন যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাকে যেভাবে অপরিচ্ছন্ন করা হয়েছে, এই বার্তাটা কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে তা কিন্তু না, এটা কিন্তু বাইরের দেশেও রিফ্লেক্ট করছে। তো আমাদের কি কোথাও একটা রেসপন্সিবিলিটি নেই যে আমাদের দেশকে পরিচ্ছন্ন রাখাটাও আমাদেরই একটা দায়িত্বের মধ্যে পড়ে? সবসময় যে নেতা মন্ত্রীদেরকেই করতে হবে এমন তো কোনো কথা নেই। প্রত্যেকেরই নিজ নিজ প্ল্যাটফর্মে নিজ নিজ দায়িত্বের মধ্যে দিয়ে তারা কাজ করে। এবার সবার পক্ষে তো সম্ভব হয় না সবকিছুর মধ্যে। পরিচ্ছন্নতা করতে গিয়ে বিভিন্ন সময় আপনাকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, আপনার পারিবারিক বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, আপনার পিতৃতুল্য বাবা মা যে সম্মানজনক, তাদেরকেও তারা কুরুচিকর মন্তব্য করছে, কখনো বা আবার আপনার বাবা মা তুলেও এবং আপনার চরিত্র নিয়েও প্রশ্ন করছে, এবং তারা কিন্তু প্রকাশ্যে কেউ ক্ষমাও চাইছে না। কি বলবেন বিষয়টা নিয়ে? এবার ঘটনা হচ্ছে, এই নামগুলো উঠে আসছে কেন? তাদের এই কুরুচিকর বিহেভিয়ারের জন্যই তো নামগুলো উঠে আসছে। এটা তো সবার আগে বুঝতে হবে, তা নাহলে নামের লিস্টে এই নামগুলো থাকবে কেন? হয় তাদের
তাদেরই চারিত্রিক বৈশিষ্ট্য এই রকম, বা তাদের নিজেদের ব্যক্তিগত জীবনেই হোক আর কন্টেন্টের জন্যই হোক, তারা তো তাদের নেচারটাই এইরকম। আর এই রকম নেচারের মধ্যে আছে বলেই তো সবার আগে তাদের নামগুলোই উঠে আসছে না, তাহলে তো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের নাম তো উঠে আসছে না। তো তাদের রুচি, শিক্ষা বা তাদের শালীনতা বোধ তাদের নিজেদের ব্যবহার দিয়েই তারা প্রকাশ করছে। এবার ঘটনা হচ্ছে, মৌচাকে ঢিল মেরেছি বাবু, বড় মৌচাকে ঢিল মেরেছি, কিছু মৌমাছিতে এসে তো কামড় তো দেবেই, আর মৌমাছি কামড় দেবে জেনেই মৌচাকে ঢিলটা মারা। তা ওরা ওই বড় মৌচাক সরাতে গেলে ঢিলটা মারার জন্য কিছু মৌমাছি এসে কামড় দেবে, আর সেই কামড়ের ভয় পেয়ে যদি আমি মৌচাকটাকে আরো বড় হতে দেই, সেটাও তো বিপজ্জনক। আপনার কাছে কেউ ক্ষমা চেয়েছে? স্যান্ডি শাহ নাম করে বলছি, আপনার বাবাকে তুলে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছে এবং আপনার চরিত্র নিয়েও কথা বলেছে, সেক্ষেত্রে কি ক্ষমা চেয়েছে প্রকাশ্যে আপনার কাছে? যেহেতু সোশ্যাল মিডিয়ায় যেহেতু এই বার্তাটা গেছে, সোশ্যাল মিডিয়ায় কি বা আপনার কাছে কোনো ক্ষমা চাওয়ার কোনো রকম ভাবে আপনার কাছে কি কোনো মেসেজ এসেছে? এবার দেখুন, আমি স্যান্ডির নামটা পরেই আনছি। ক্ষমা আমাকে না আড়ালে ওভার ফোন অনেকেই ক্ষমা চেয়েছে, মানে যে নামগুলো নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে সেই রকম নামের মধ্যেই অনেকেই ক্ষমা চেয়েছে। কিন্তু তাদের জন্য আমার মেসেজটা হচ্ছে, তোমরা যখন তোমাদের ঔদ্ধত্যগুলো প্রকাশ করেছিল অন ক্যামেরায় এবং পাবলিককে সামনে রেখে যখন তোমরা তোমাদের ঔদ্ধত্যগুলো প্রকাশ করেছো, তোমাদেরকে হয়তো আমি তোমরা আমাকে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছো, আমি হয়তো তোমাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি পাবলিকের মাঝখানে এক্ষুনি আমি তোমাদেরকে ক্ষমা করতে পারলাম না। কারণ কিনা তোমরা যেটা করেছো সেটা পাবলিকের মাঝখানে করেছো, এবং তোমাদেরকে যদি ক্ষমা চাইতেই হয় তোমাদের পাবলিকের মাঝখানেই ক্ষমা চাইতে হবে। কাছে আমার এটাই মেসেজ, হ্যাঁ তোমরা ক্ষমা চেয়েছো, অবশ্যই যে কজন ক্ষমা চেয়েছো কাউকে না জানিয়ে, শুধুমাত্র ফোনের মধ্যে থেকে যারা ক্ষমা চেয়েছে অনেকেই ক্ষমা চেয়েছে, কিন্তু তাদেরকে আমি হয়তো মন থেকে ক্ষমা করলাম। কিন্তু যেহেতু পুরো ব্যাপারটা পাবলিকের মাঝখান দিয়ে হচ্ছে, সুতরাং ক্ষমাটাও তোমাদেরকে পাবলিকের মাঝখান দিয়েই চাইতে হবে। আপনি কি স্যান্ডি শাহকে বলছেন যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে? স্যান্ডির তো অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। স্যান্ডিকে আমি কোনো অবস্থাতেই আমি ক্ষমা করব না যতক্ষণ না ও পাবলিকলি ক্ষমা চাইবে। এটা আমি ও যদি আমার সঙ্গে যদি ব্যক্তিগতভাবেও যদি যোগাযোগ করে বা যা কিছু করে, আমি আমার কাছে আমরা একদম তোমাকে পাবলিকলি ক্ষমা চাইতে হবে। কারণ সমস্ত কিছু মেনে নিলেও আমি একটা বিষয় কোনো অবস্থাতেই মেনে নেব না, তুমি আমার সঙ্গে তোমার সমস্যা হতেই পারে, আমি তোমার হয়তো ব্যক্তিগতভাবে আঘাত করে ফেলেছি বা করেছি, যা কিছু হতে পারে, কিন্তু আমি তো তোমার ফ্যামিলি তুলে কিছু করিনি। তুমি একজন বড় ক্রিয়েটার, তোমার থেকে আমি একটা শিক্ষণীয় জিনিস আমি বাইরে আনতে চেষ্টা করেছিলাম, যে তুমি এটা করলে তাহলে বাকিরা এটা করবে, তুমি যদি খারাপটা করো বাকিরা খারাপ করবে, তুমি যদি ভালো করো বাকিরা ভালো করবে, এটাই ছিল মেসেজটা। এবার আমার পক্ষে তো সম্ভব না সবাইকে বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে বোঝানো, আর এটা বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে বোঝানোর জিনিসও না। কারণ আমি যদি বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে বোঝাবো তাহলে তো বাকিরা তো জানছে না। এটা একটা প্রসিডিওর, এই প্রসিডিওরের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে, যার জন্য নোটিস করা বলো যা কিছু বলো, তাও তো স্যান্ডির কাছে একটা নোটিস গিয়ে পৌঁছায়নি, তার আগেই তো মিডিয়া কভার করে দিয়েছে বা যাই হোক না কেন। কিন্তু ঘটনা হচ্ছে, ও আমার বাবাকে যেভাবে বিষয়টাকে তুলে ধরেছে, ওটা ক্ষমার অযোগ্য। এবং পাশাপাশি একদিকে যেমন ক্ষমা চাইতে হবে এই বিষয়টা আপনি জোরালো ভাবে প্রশ্ন করছেন, অন্যদিকে আরো একটা কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর, এবং আপনি তথ্য দিয়ে সেটা আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি সেটা বারবার উল্লেখ করেছেন, তথ্য দিয়ে বলেছেন, কিন্তু তাকে অ্যারেস্ট করার পর তাকে ছেড়ে দেওয়া গেল। কোনো রকম ভাবে তাকে যে তথ্যের ভিত্তিতে তাকে যে আটক করা, সেই বিষয়টা কোনো রকম ভাবে হচ্ছে না। কি বলবেন আপনি যেহেতু পুরো কেসটা মানে লড়ছেন, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য থেকে কি বলবেন? মানে ব্যাপারটা হচ্ছে, দীপঙ্করের ব্যাপারটা না এখন অন্য লেভেলে লাফালাফি চলছে। মানে দীপঙ্কর সুমি কোয়েল এরা কতটা অন্যায় করলো সেটা বড় কথা নয়, তারা যে অ্যারেস্ট হলো সেটাও বড় কথা নয়, তাদেরকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছে সেটাও বড় কথা নয়। ওদের এখন হাইলাইট করবার বিষয়টা উঠে আসছে কার কমপ্লেনের এগেনস্টে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেটা সঙ্গীতা ম্যাডামের, ওদের কিছু ম্যাডাম নাই হতে পারি, সঙ্গীতা দাস জানার কমপ্লেনের এগেনস্টে হয়েছে নাকি মৃণালের কমপ্লেনের এগেনস্ট, ওরা এখন মানে যেন তেন প্রকারে এটাকে হাইলাইট করতে চাইছে। কিন্তু মৃণাল হচ্ছে সুমির হাজবেন্ড, সুমির এক্স হাজবেন্ড, যেহেতু এখন দীপঙ্করকে বিয়ে করেছে সেজন্য সুমির এক্স হাজবেন্ড। এবার ঘটনা হচ্ছে, দীপঙ্কর অ্যারেস্ট হওয়ার আগে ঠিক মনে হয় 3 দিন আগে আমি আমার পেজেই কিন্তু একটা মেসেজ দিয়েছিলাম যে
অ্যাজ পার রিপোর্ট আমার কাছে যা যা রিপোর্ট আছে সেই রিপোর্টটা মোটামুটি আকারে আমি স্টেট করেছিলাম, এবং সেখানে কিন্তু আমি মেনশনও করেছি যে এই মুহূর্তে একমাত্র সলিউশনের রাস্তা হচ্ছে মৃণালকে কমপ্লেন করতে হবে, লিগাল স্টেপ মৃণালকে নিতে হবে। যতক্ষণ না মৃণাল লিগাল স্টেপটা নিচ্ছে বাকি সমস্ত কিছু থমকে যাচ্ছে। তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি অলরেডি একটা নিউজের মাধ্যমে নিয়ে চলে এসেছি, আমি অত ব্যাখ্যা করতে গেলে আবার সে পুরোটা বলতে হবে, আমি সেটা বলছি না। এইবার ঘটনা হচ্ছে লাস্ট একদম পুরো ঘাটাঘাটি করার পরে মানে প্রশাসন একদম টপ টু বটম রেডি, শুধু মৃণালের কমপ্লেনটা দরকার, কারণ অন্য কোনো কমপ্লেনে গিয়ে আর এই কাজটা করা যাচ্ছে না, এগোনো যাচ্ছে না। কারণ যাচ্ছে না কেন, যেটা দিন এগোনো যাক না কেন ওরা এটাকেই দাঁড় করিয়ে দেবে যেটা আমাদের কন্টেন্ট ছিল। মানে ওরা এত বেশি কন্টেন্টের উপরে ওরা আসক্ত, মানে ওরা যদি কাউকে মেরেও দেয় না দিয়ে বলবে এটা আমাদের কন্টেন্ট ছিল, মানে ওদের নেচারটাই পুরো কন্টেন্ট। কারণ কিনা আমি মৃণালের থেকে আমি যতদূর শুনেছি বা মৃণাল আমাকে যতটুকু বলেছে, ব্যাঙ্গালোরে গিয়ে কিছুদিন আগে, ব্যাঙ্গালোরে সুমি অনেকদিন ছিল, সেখানে সুমি অনেক কিছু ক্রিয়েট করেছে, এই অসুস্থ, এই হসপিটাল, এই মাসিক, এই দোকান উদ্বোধন হচ্ছে, এই আমার নতুন দোকান, নতুন বিজনেস, অনেক কিছু করেছে। তো সেগুলো সবই ছিল ওদের কন্টেন্ট, মৃণালের তথ্য অনুযায়ী সেগুলো সবই ছিল ওদের কন্টেন্ট। এইবার মৃণালকে যখন আমি ফোর্সই করেছি বলা যেতে পারে, তোমাকে যেন তেন প্রকারে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে কমপ্লেন করতে হবে, কারণ কিনা তোমাদের এই কন্টেন্টের জন্য আমাদের সমাজকে রসাতলে আমরা যেতে দিতে পারি না। পাবলিক ক্ষেপে আছে। পাবলিক যদি এখন আমি যদি পাবলিককে বলি, ওখানকারই পাবলিক যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, এবার ওই পাবলিককে ওরা যদি ওদেরকে দিয়ে যদি আমি কমপ্লেন করি, এবার দেখুন মা ধর এটা ওটা অনেক কিছু হয়ে যাবে, মানে ওরা যেভাবে উত্তপ্ত হচ্ছিল। তো সেই জায়গা থেকে সেটাকে আমি শান্ত করে শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমি আনার চেষ্টা করেছিলাম, কিন্তু যেন তেন প্রকারে আমি মৃণালকে আমার একটাই যে তোমাকে সবকিছু ভুলে যেতে হবে। তোমার ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হোক বা তুমি ধরো, তুমি যদি সামাজিকভাবেও যদি তুমি কিছু ভালো মেসেজ দিতে চাও বা ভালো কিছু করতে চাও, তার জন্য তোমাকে এই প্রতিবাদটা যদি তুমি করতেই চাও, বা দীপঙ্কর বা সুমির জন্য যদি তুমি কোনো স্টেপ নিতে চাও, তোমাকে কমপ্লেন ভাই করতেই হবে। অর্থাৎ প্রতিবাদের কথা বলছেন আপনি, অর্থাৎ আপনিও প্রতিবাদ করছেন, মৃণালকেও প্রতিবাদ করতে, এবং সার্বিকভাবে সকলেই সেই প্রতিবাদ মুখর হচ্ছে। এবং একটা বিষয় আমাকে বলুন যে কন্টেন্ট ক্রিয়েটাররা কে কার ব্যক্তিগত সম্পর্ক, চার দেওয়ালের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো প্রকাশ্যে চলে আসছে, মানুষ সেগুলো দেখছে, উপভোগ করছেন, ভিউ হচ্ছে, এবং সেটাতে সমাজে কতটুকু উপকার হচ্ছে। ওদের চারজনের ব্যাপারটা হচ্ছে কি, ওদের যে কোনটা কন্টেন্ট আর কোনটা অরিজিনাল আমার মনে হয় স্বয়ং উপর থেকে নেমে আসলেও বুঝতে পারবে না। ওদের যে অ্যাক্টিভিটি ছিল, এবার সেই জায়গা থেকে পাবলিক যে ধরুন পাবলিককে দিয়ে যদি ধরুন কমপ্লেনটা করা হলো, এইবার প্রশাসন থেকে একটা কথা উঠে আসছে যে পাবলিক কমপ্লেন করলো, এবার তার এগেনস্টে যদি দীপঙ্করকে ধরা হয়, এইবার যেহেতু কোয়েল ওদেরকে সাপোর্ট দিচ্ছে, তাহলে এবার যদি মৃণাল এসে যদি পরিস্থিতি বেগতিক হয়ে যাচ্ছে দেখে এবার মৃণাল যদি বলে যে না এটা আমাদের কন্টেন্ট ছিল, তখন তো পুরো ব্যাপারটাই হালকা হয়ে যাবে। হালকা হতে দেওয়া যাবে না, কারণ পাবলিকলি ওরা বিয়েটা করেছে, মানে ডিভোর্স না দিয়ে পাবলিকলি ওরা বিয়েটা করেছে। সেক্ষেত্রে যদি ওদেরকে আমাদের ধরতেই হয়, একদম পুরো অথেন্টিক ভাবে ধরতে হবে। সেই জায়গা থেকে মৃণালের কমপ্লেনটা খুব দরকার ছিল। এবার ফাইনালি মৃণাল কমপ্লেন করলো, তারপরে অ্যারেস্ট হলো। এবার তো আইনের প্রসেস তো আইনের মতোই চলবে, তাকে সে জামিন চাইবে, সে জামিন পাবে, এটা তো নর্মাল ব্যাপার, এখান থেকে তো কিছু করার নেই। এবার জেল বললেই তো জেলে যাবে না, সেটাও একটা প্রসিডিওর মেনটেন করে করে যাবে, তারপর আইনের বিচার যেখানে যা হবে। যে প্রশ্নটা না করলেই নয়, অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যদি ফেসবুক কিংবা ইউটিউব খুলে প্রচুর অশালীন কন্টেন্ট, একদম দায়িত্ব নিয়ে বলা যায় যে অশালীন কন্টেন্ট অনেক দেখা যায়, সেই কন্টেন্ট গুলো ক্রিয়েটারদেরকে কি এবার বেছে বেছে নোটিশ পাঠাতে চলেছেন আপনি? আমি তো অলরেডি বেছে বেছে নোটিশ পাঠাচ্ছি, কারণ আমি ওই যে বলে না নাচতে নেমে ঘোমটা দিলে হবে না। এবার কে আমাকে দুটো ছোট বড় কথা বললো, বা কে আমাকে অপমান করলো, বা কে আমাকে আরো অনেক কিছু নেগেটিভ ভাবে আমাকে রোস্ট করলো, আমি না ওসব নিয়ে ভাবি না, কারণ কেন আমি জানি এগুলো হবে জেনেই আমি এই কাজে নেমেছি। কে আমাকে রোস্ট করলো না করলো, আমার আরো কিছু তো ওদেরই লোকজন, তারাও কন্টেন্ট ক্রিয়েট করে, তারা তো চাইবে যে অনেকেই তো করছে, মানে ওরা হাইলাইটেড এটা করতে চাইছে যে দীপঙ্করের এটা কোনো দোষ না, বা এটা ওরা যেহেতু অ্যাডাল্ট ওরা এগুলো করতে পারে, বা ওরা যদি স্বাভাবিকভাবে যদি সম্পর্কটা মেনে নিয়ে যদি একসঙ্গে তিনজন থাকতে পারে, সেখানে কারোর কিছু করতে, কেন ভাই কারোর কিছু করতে নেই? তো তোমরা করো, ব্যক্তিগতভাবে করো, তোমাদের তো পাবলিক করতে কেউ বলেনি। একদমই। লাস্ট একটা প্রশ্ন করি, আপনি একটু আগে বললেন যে আপনি মৌমাছির ঝাঁকে ঢিল মেরেছেন, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে এবং সেখান থেকে উপার্জন করে, আপনি তাদের উপার্জনে আঘাত করলেন, সে অশালীন কন্টেন্ট ক্রিয়েট করে যে উপার্জন করে সেখানে লাইফ থ্রেট, জীবনহানি এবং কুরুচিকর মন্তব্য সবটাই আপনাকে সহ্য করতে হচ্ছে। লাইফ থ্রেটের কোনো রকম কি আপনার কাছে এসেছে? লাইফ থ্রেটিং তো ডেফিনেটলি এসেছে,
ডেফিনেটলি এসেছি, আমার কাছে বেশ কিছু ফোনের মাধ্যমেও এসেছে যে এই করা হবে, ওই করা হবে, শুধরে যাও, ওই করো, ওই করো। ওগুলোকে না আমি জাস্ট আমার কাছে ওগুলো ধোপে টিকবে না, কারণ কি না বলা ভাই অনেক সহজ, ঠিক আছে, বলা ভাই অনেক সহজ, কারণ কি না যে বা যারা করতে পারে বা যাদের জন্য হতে পারে, আজকে যদি আমার গায়ে এতটুকু আঁচড় লাগে না, আমাকে কিছু করতে হবে না, জনতা দাঁড়িয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না, এটুকু বিশ্বাস আছে। ইনফ্যাক্ট আজকেই তো আমার কোর্টে আর কি সিনিয়রদের সঙ্গে কথা হচ্ছিল, তো আমি সেক্ষেত্রে এই একজন স্যান্ডি সাহার বিষয়ে আমাকে তারাই নিজে থেকে বলছিলেন, তাদের বক্তব্য ওকে পাবলিকলি ক্ষমা চাইতে হবে, না হলে ওর ক্ষেত্রে কোনো কনসিডার করা যাবে না। ও যে বক্তব্য রেখেছে, যেভাবে এবং যে ওর নিজের প্রেজেন্টেশন যেমন ছিল, এবার যে উক্তিও করেছে, এই উক্তির কোনো ক্ষমা হয় না। তো শেষে আর এখনো পর্যন্ত যাদের পাঠিয়েছেন এবং আপনার লিস্টে আর বিশেষ কেউ রয়েছে তাদেরকে নোটিশ পাঠানো? অনেক আছে, কারণ কিনা এটা একজন দুজন নাম কিছু আছে তার? নাম এখানে এক্ষুনি বলবো না, কারণ কিনা এটা তো এক দুজনের ব্যাপার তো নয়, হাজারো হাজারো রয়েছে। এবার সবাইকেই তো ছেকে বার করাটাও পসিবল নয়। তারপরে আরো একটা ব্যাপার হয়েছে, এখন ওই আমাকে কিছু জম টম বলে আর কি আইডেন্টিফাই করা হয়েছে, তো আমি এতটাই এখন জম হয়ে গেছে, আমাকে তো সবাই ব্লক করে রাখছে। এবার আমিও যে পাবো, হাতে আসবে, তারপরে তো সেটার দিকে যাব, তো আমাকে তারা এবার ঘটনা হচ্ছে, আমি যদি মামুলি হয়ে থাকি তাহলে আমাকে ভয় পাওয়ার কি আছে, আমাকে ব্লক করারই বা কি আছে, আমাকে এইরকম ভাবে ইগনোর করারই বা কি আছে। তোমরা তোমাদের মতন কাজ করছো, করে যাও না কেন, তোমাদের যদি এতই দাপট থাকে তোমরা করে যাও, কিন্তু আমাকে তো ব্লক করার তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। তা সে তারা তাদের মতন করুক, আমি আমার মতন কাজ চালিয়ে যাবো, যা হয় হবে। এখনো পর্যন্ত এই যে মানে যারা কুরুচিকর কন্টেন্ট ক্রিয়েট করছে, তার ফলে তো প্রতিভাগুলো তো নষ্ট হচ্ছে। প্রতিভাগুলো নষ্ট হচ্ছে না, প্রতিভাগুলো প্রতিভার জায়গাতেই আছে, কিন্তু ঘটনা হচ্ছে নষ্ট যেটা হচ্ছে, ওদেরকে যে ওরা যে মাথা তুলে দাঁড়াবে বা ওরাও যে নিজেদেরকে প্রকাশ করবে, সেই জায়গাটা নষ্ট হচ্ছে। এই ছাবড়িগুলোর জন্য ওদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টগুলো না পাবলিক হচ্ছে না। আর এখন যা দিনকাল পড়েছে, এই মিডিয়াটা একটা বড় জায়গা যে নিজেদেরকে প্রেজেন্ট করবার জন্য, সেটা তুমি ভালোতেই করো আর খারাপতেই করো। এবার ঘটনা হচ্ছে, খারাপটা তো প্রেজেন্ট হচ্ছে এবং সেটা সবার কাছে গিয়ে পৌঁছাচ্ছে, তা না হলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হতে পারে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হতে পারে। এবার আপনি একটা জিনিস দেখুন না কেন, এই দীপঙ্কর অ্যারেস্ট হয়েছে বা কি কিছু, দীপঙ্কর অ্যারেস্ট হয়েছে এটা বড় কথা নয়, দীপঙ্কর কি ঘটিয়েছে সেটা বড় কথা নয়, দীপঙ্কর কার কমপ্লেনের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে সেটা এখন দাঁড়িয়েছে, মানে সঙ্গীতার থেকে হয়েছে না মৃণালের থেকে হয়েছে, এটা হচ্ছে বড় কথা। মানে কত ধরনের অসভ্যতামি হলে তবে এই জায়গাটা হতে পারে, একটা অসভ্যতামিরও তো একটা লিমিট থাকে। এত বড় তারা ক্রাইম করছে, তো অন প্ল্যাটফর্ম তারা ক্রাইম করছে, সেটা বড় কথা নয়, কার কমপ্লেনের এগেনস্টে হলো ঘটনাটা, সেটা এখন বেশি বড় হয়ে দাঁড়ালো। মানে সঙ্গীতা না মৃণাল, সঙ্গীতা মানে ইভেন তারা নিজেরাও লাইভ করে করে ভিডিও করে করে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছে যে এটা মৃণালের কমপ্লেন থেকে হয়েছে। আরে ভাই, মৃণালের কমপ্লেন থেকেই হয়েছে, কিন্তু মৃণালের কমপ্লেনটা এলো কোথা থেকে সেটা তো দেখতে হবে, সেটা ঘটনার মধ্যে তো অনেক ঘটনা লুকিয়ে থাকে, সবকিছু তার সামনে আসে না। এবার তোরাও তো কি বলবো, জামিন নিয়ে আসার পরও বিছানাতে শুয়ে তোরা লাইভ করলি, করার পরে তোরা মেসেজ দিলি কি সবকিছু ভুয়ো, এগুলো কোনোটাই অথেন্টিক না, সব ফেক। তারপরে তোদেরকে বলতে হচ্ছে কেন যে মৃণালের কমপ্লেনের ভিত্তিতে এটা হয়েছে, তাহলে সেটাও বলতে পারতিস, শুরু তো সেটাই বলতে পারতিস যে সবটাই ফেক, এগুলো কোনোটাই সত্যি না। তোমরা একবার তোমরা মেসেজ দিচ্ছ কি এই ভিডিও টিডিওগুলো সবটাই নকল, এগুলো ফেক। তারপরে তোমরা বলছো কেন পারিবারিক, তোমাদের পরিবারের মধ্যে রাখো, এই প্ল্যাটফর্মকে ইউজ করেছো কেন? যখন তোমরা এই প্ল্যাটফর্মকে ইউজ করেছো, তার যে পানিশমেন্ট সেটা তো তোমাদেরকে নিতেই হবে বাবু। তো তোমাদের পরিবারের মধ্যে তোমরা কার সঙ্গে ঘুমাবে, কার সঙ্গে শোবে, কার সঙ্গে খাবে, কার সঙ্গে কি করবে, অ্যাবসলিউটলি তোমাদের ব্যাপার। তোমাদের পরিবার নিয়ে কারোর নাক গলানো, কারোর ইচ্ছাও নেই আর কারোর সেই রুচিও নেই। কিন্তু যখন তোমরা একটা প্ল্যাটফর্মকে ইউজ করে একটা ইললিগাল তথ্য তোমরা দিচ্ছ, অথচ তোমরা বড় বড় ক্রিয়েটার, সে ফেসবুকেই হোক আর ইউটিউবেই হোক, তোমরা বড় বড় ক্রিয়েটার, তোমাদের বড় বড় ইউটিউবার তোমরা, এবার তোমাদের থেকে তথ্য বাইরে আসছে। এবার তোমাদের যারা জানে না, বোঝে না, আইন কানুন অনেকেই জানে না, তাহলে সবাই এরকম দুটো করে বিয়ে, চারটে করে বিয়ে, তাহলে তারা রিপ্রেজেন্ট করুক তো। এবার তারপরেও কথা উঠে আসছে কি, তারা কি মুসলিম ধর্ম সম্পর্কে কতটুকু জ্ঞান আছে ওদের? মুসলিম ধর্ম, আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা, হয়তো এটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি হতেই পারে, মুসলিম ধর্ম সম্পর্কে কতটুকু জ্ঞান আছে ওদের? ওরা যে বলছে মুসলিম ধর্ম গ্রহণ করে আমরা বিয়েটা করেছি যাতে আমরা একের অধিক বিয়েটা করতে পারি, ওদেরকে বলবো মুসলিম ধর্মটা আগে তোমরা জেনে নাও, মুসলিম ধর্মের মধ্যেও কত বাধা নিষেধ আছে সেটা আগে জেনে নাও, বললেই বিয়ে করে। তাদের হয়তো 4টে বিয়ে তারা করতে পারে, কিন্তু সেই 4টে বিয়ে করবার পেছনে আগে পরে কত কিছু নিয়ম কানুন আছে
সেটা আগে জেনে নাও, তারপরে মুসলিম কোনো ধর্মকে ছোট করবার অধিকার না ওদের হিন্দু ধর্মকে ছোট করার অধিকার আছে, না ওদের মুসলিম ধর্মকে ছোট করার। ওরা নিজের ধর্মকে ছোট করলো, ওরা হিন্দু ধর্মকেও ছোট করলো। তোমরা যদি মুসলিম ধর্ম যদি গ্রহণ করে থাকো তাহলে তুমি মুসলিম ধর্মে বিয়ে করতে পারতে। তুমি হিন্দু রিচুয়ালস মানছো, আবার তোমরা বলছো আমরা মুসলিম ধর্ম গ্রহণ করছি। মানে এটা কত ধরনের অসভ্যতামির জায়গা চরম শীর্ষে পৌঁছে গিয়েছে। আর আমি কি বলবো, আমার ভেতরের আগুন আমি নেভাতে পারছি না। তো যার এগেনস্টই হোক আর যাই কিছু হোক, আমি বলবো মানে এই ধরনের যাদেরকেই পাবো আমি তাদেরকেই আমি করবো। আপনার নাম এবং পরিচয়। আমি সঙ্গীতা দাস অ্যাডভোকেট।